আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান মন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় মৃত্যু 11,000 ছাড়ালো। কাল থেকে টিকার প্রথম ডোজ বন্ধ, চলবে দ্বিতীয় ডোজ। 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ। অস্তিত্ব সংকটে সর্বাত্মক লকডাউন, ঢাকামুখী জনস্রোত, ফেরিঘাটে ভিড়, খুলেছে মার্কেট, শপিং মল, ক্রেতার ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা ও লকডাউনে বিপর্যস্ত নিয়মিত শ্রমজীবী মানুষ। 333 নম্বরে কল দিলেই পৌঁছে যাবে খাদ্য সামগ্রী, জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। হেফাজতের জ্বালাও পোড়ায়ে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামুনুলের সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছে। একদিনে ফের শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে আরও 101 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 11,053 জনের। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই মাত্র 10 দিনে মৃতের সংখ্যা 1000 বাড়ল। এদিকে গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2,922 জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 7,45,322 জনে। একই সময়ে আক্রান্তদের মধ্যে আরও 4,301 জন সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 6,57,452 জন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাল থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে, তবে অব্যাহত থাকবে দ্বিতীয় ডোজের টিকাদান। আজ স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে একথা জানায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে 21 লাখ টিকা আসছে। 1 লাখ ডোজ দেবে কোভ্যাক্স আর 20 লাখ ডোজ দিচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। তিনি জানান, চীনের উপহারের টিকা নিচ্ছে বাংলাদেশ। ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সাথে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমাদের সঙ্গে কিন্তু কোভ্যাক্সের অনেক আগে থেকেই কথা ছিল, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গাভি, তারা যে কোভ্যাক্সের মাধ্যমে আমাদেরকে টিকা দিবে, এই টিকার 10 ভাগ অর্থাৎ জনগণের 10 ভাগ কিন্তু ফ্রি আসার কথা। প্রথম দফায় ফাইজার বায়োনটেকের 1 লক্ষ টিকা মে মাসে চলে আসবে এ বলে তারা জানিয়েছে। পরবর্তীতে আমাদেরকে আরও জানাবে যে অন্যান্য টিকাগুলো কত সংখ্যক অথবা কোন জায়গা থেকে আমাদের এখানে উপস্থিত হবে। ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশটির সঙ্গে 14 দিনের জন্য সব স্থল সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। তারা জানিয়েছেন, 14 দিন বাংলাদেশ ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে, তবে পণ্য পরিবহন অব্যাহত থাকবে। এছাড়া এরই মধ্যে যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন তারা 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। দ্বাদশ দিনে এসে অস্তিত্ব সংকটে সর্বাত্মক লকডাউন। রাস্তায় বাস ছাড়া চলছে সবকিছু। স্বাভাবিক দিনের মতোই মানুষ ছুটে চলেছে শহরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর বিকল্প পন্থায় মহাসড়ক পেরিয়ে নগরীতে বাড়ছে মানুষের চাপ। সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি অফিসে বেড়েছে প্রাণচাঞ্চল্য। আরও জানাচ্ছেন ড্যানি জং। নগরীর রাস্তার এমন চিত্র দেখে বোঝার উপায় নেই, সর্বাত্মক লকডাউন এখনও বলবৎ রয়েছে। 28 এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউনে চলাচল সীমিত থাকার ঘোষণা এখন কেবলই কাগজে কলমে রয়েছে। লকডাউনের দ্বাদশ দিনে রাজধানীর সড়কে একটু পরপর চিরচেনা সেই যানজটের দেখা মিলছে। বাস ছাড়া প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যান চলাচল করছে ইচ্ছে মতো। ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে যানজট রুখতে। করোনা বেশি হয়েছে শপিং মলে, আর হলো যে আপনার গাড়ি ঘোড়া তারা না এখনো আমাকে ধরে নাই, ভালোই আছে, মোটামুটি সবই ইজি আছে, মানে চলতেছে আগের মতো। লকডাউন তোলে না, কিন্তু আগের মতো এখন ফিরে আসছে। আজকের থেকে বিশেষ করে যানজট দেখতেছি। লাস্টের সপ্তাহে আইসা গাড়ি ঘোড়ার চাহিদা অনেক বাইরে গেছে। শুধু আমরা যারা সাধারণ মানুষ তারা যাইতে পারতাছি না, বাস নাই, কিছু নাই। আজকে এই যে বাচ্চার সাইকেল নিয়ে বাড়িছি। রাস্তায় ব্যারিকেড থাকলেও পাশেই বসে বিশ্রামে পুলিশ। মুভমেন্ট পাস চেক করার নেই কোনো তৎপরতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী জনস্রোত। দোকানপাট খুলে দেয়, সবাই ফিরছেন ঢাকায়। নগরীর প্রবেশ মুখে মানুষের ভিড়। করোনার সংক্রমণ রোধে সতর্ক হয়ে চলাফেরার বিষয়ে একমত সবাই। এখানে ভেঙে ভেঙে আসছি অটোতে, সিএনজিতে। এখন আমি যাব মহাখালীতে। সেই বাস চালু করে দিলে অবশ্যই ভালো, জনগণের সুবিধা। তো এটা তো সবাই ভোগান্তি পোহাচ্ছি আমরা। বাস চালু করলে তো ভালো হইব।
ভালো হবে না, মানুষের টাকাটা তো বাঁচবো, মানুষ হয়রানিটা তো কমবো, দেখেন না কীভাবে মানুষ কষ্ট করতেছে। টাকা তো আগে যা খরচ হতো তার থেকে এখন অনেক বেশি খরচ হয়, 4 গুণ 5 গুণ পর্যন্ত খরচ হচ্ছে আর কি। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলে দেয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা জানান, সকাল থেকে এই নৌ রুটে 10টি ফেরি চলাচল করছে। এদিকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। ফেরিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লকডাউনের মধ্যে খুলে দেয়া মার্কেট শপিং মলে প্রথম দিনেই ভিড় করেন ক্রেতারা। ঈদকে সামনে রেখে আগেভাগেই কেনাকাটা সেরে নিতে চাচ্ছেন অনেকেই। তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, মাস্ক পরলেও সঠিকভাবে পরছেন না, মানছেন না সামাজিক দূরত্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, স্বাস্থ্যবিধি মানাতে মনিটরিং জোরদার করা হবে। এস এম আরিফের রিপোর্ট। লকডাউন চলাকালীন সময়ে খুলে দেওয়া হয়েছে মার্কেট, শপিং মল সহ সব ধরনের দোকানপাট। ঈদ সামনে রেখে পছন্দের পণ্য কিনতে করোনা প্রাদুর্ভাবকে উপেক্ষা করেই ভিড় করছেন ক্রেতারা। ফার্স্ট টাইম না, আজকে একটু খোলামেলা আছে জন্য আসছি। পরিস্থিতি পরিবেশ আসলে ওইভাবে মানা যাচ্ছে না, কিন্তু আসতে হচ্ছে। তাই জুতা কিনেছি, তারপর আমার ভাইয়ের মার্কেট করছি। যে ভিড় একটু কম হবে, না হলে তো অনেক জাম থাকে, করোনার একটা রিস্ক থাকে। ফুটপাতেও জমজমাট কেনাকাটা। যাদের বেশি প্রয়োজন, যারা মানে মৌলিক চাহিদা ক্ষেত্রে তাদের বেশি প্রয়োজন, সেই হিসেবে আমরা আসছি আর কি। বাচ্চারা তো ঈদের কেনাকাটা করার জন্য পাগল হয়ে গেছে, যে কিনবো তার জন্যই আসা, নাহলে তো এত ইয়ার মধ্যে আসতাম না। একটু ভিড়টা কম, এই জন্য আসলাম, কারণ গাড়ি টাড়ি বন্ধ আছে, ভাবলাম এখন একটু ফাঁকা আছে এই কারণে। তবে বিক্রেতারা বলছেন আশানুরূপ ক্রেতা নেই। আমাদের নর্মালি ছাড়ে এর চেয়ে বেশি কাস্টমার থাকে মার্কেটে। ক্রেতা হলে তো দোকানে কাস্টমার থাকতো, দোকান যেহেতু ফাঁকা তাহলে এরা ক্রেতা না, মানে বিভিন্ন কাজে আসে এখানে। গাড়িগুলো চললে আমাদের বেচে গেলে ভালোই তো। এই লকডাউন আমরা চাই না, আমরা চাই সরকার মাস্কটাকে বাধ্যতামূলক করুক। অনেক ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, সঠিকভাবে হচ্ছে না মাস্কের ব্যবহার। এই যে এইমাত্র আপনি যেটা করলেন, এটা কি আগে করা উচিত ছিল নাকি? মাস্কটা যেটা সরি মানে আমি মাস্ক পরে আছে না, কথা বলতে আমার একটু সমস্যা হয়েছে। ওরকম ভাবে মেনটেন করা হচ্ছে না। দোকানগুলোতে কিছুটা সমস্যা রয়ে গেছে, মানে তারা মাস্কগুলো খুলেই বসছে। আমি যতই স্বাস্থ্যবিধি মানে, আল্লাহ যদি আমার করোনা দেখে বাঁচাতে পারবো। মার্কেট কিংবা দোকানে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সর্বোচ্চ তদারকির কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মোবাইল কোড যাবে এবং মোবাইল কোড যদি গিয়ে দেখে যদি কোনো দোকান সেই ধরনের স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রেখেছে, স্বাস্থ্যবিধি যদি না মেনে দোকান চালু রাখে, অবশ্যই সেই দোকান বন্ধ করে দেওয়া হবে এবং তাকে সব ধরনের জেল জরিমানা যা থাকে সবই তাকে দিব আমরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনার সেকেন্ড ওয়েভ হয়েছে। ভুল থেকে শিক্ষা না নিলে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। দুপুরে ম্যালেরিয়া দিবস উপলক্ষে এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। স্বাস্থ্যবিধি না মানার কারণে বিশ্বের অন্যান্য দেশে তৃতীয় ঢেউ আঘাত এনেছে, তাই সবাইকে করোনার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। যখনই আমরা স্বাস্থ্য সেবার প্রতি উদাসীন হয়েছি, তখনই করোনা ভাইরাসের আবারও প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে পরে করোনা মহামারী বারবার আমাদেরকে আক্রমণ করবে। করোনা পরিস্থিতিতে চলমান লকডাউন তুলে দেওয়ার পর গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান। লকডাউনের পরে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানান তিনি। সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে শর্ত দিয়ে যখন চালানোর সুযোগ দেওয়া হবে, এই সুযোগের অপব্যবহার যেন গণপরিবহন না করে। তা না হলে পরিস্থিতির অবনতি ঘটলে সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউন দিতে হবে। করোনা মহামারী, অন্যদিকে লকডাউন, মানবিক বিপর্যয়ের দিকে নগরীর নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ এবং জীবন জীবিকা নিয়ে মানবিক বৃত্তি। সবচেয়ে বেশি কষ্টে আছে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করা ছিন্নমূল, প্রবীণ, প্রতিবন্ধী এবং শিশুরা। মহামারীর সময়ে সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ভুক্তভোগীরা। মাহবুব সৈকতের রিপোর্ট। গ্রীষ্মের দাবদাহ নাকি লকডাউনকালীন পেটের ক্ষুধা, কোনটার কষ্ট বেশি?
এক মনে তাই ভাবছেন রিকশা চালক গনি মিয়া। বাইরে তো বেডের জায়গা না। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না যাত্রী। যা আয় হয়েছে তা দিয়ে পরিবারের ভরণ পোষণ কি করে চলবে? গরিবের খাওয়া যে আল্লাহ খাওয়াই খাইতে পেছেন্দার কোন পেছেন্দার নাই বলছে। সাজের বেলা ভাবনা এখন তার মতো অনেকেরই। ভাত খাইতে হবে না, ভাতের জন্যই তো নামতে হয়। সকাল থেকে এই পর্যন্ত 80 টাকা কাম করছি, গাড়ি জমা দিয়ে বাসায় যাবো, আয় থাকবো না 1 টাকা। গোটা রাজধানী জুড়েই এখন এমনই চিত্র দিনমজুর ও শ্রমজীবী মানুষের। আমার কেউ নেই, গত বছর করোনার লাগিয়ে কাজ নাই, 2 মাস টাছ বেচছিলাম, এবার তো মাসটা চলে না, এমনি কয়টা সিগারেট বেশি ওইতে 100 টাকার মতো বেচছি। আর করতেই না, একবেলা খাইলে আরেক বেলা খাই না। কাজ করেন কি? এই ব্যাংক গাড়ি তো কাজ বন্ধ। সবচেয়ে মানবেতর অবস্থায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে দুমুঠো আহারের ব্যবস্থা করা প্রবীণ ও প্রতিবন্ধীরা। ভাই আমার করা কিছু খাবো, কিছু খাইতাম, কিছু খাইনি কালকাতে। আমি আর পারি না, দিলেও বাড়াবাড়ি করে আনতে পারি না। হাজার বোঝ নাই ভাই, কি কাম? আমি তো কাম কাজ করতেই না, আমার খাওয়ান টাওয়ান কিছু দেন, আমি তো অসহায় মানুষ। অন্যের বোঝা টেনে কিংবা যেনতেনভাবে দুবেলা খাবার জোগাড় করা ছিন্নমূল শিশুদের অবস্থাও সঙ্গীন। এমন সংকটকালে খুব একটা চোখে পড়ছে না মানবিক সাহায্যদাতাদের। 2-4টি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি মাঝে সাঝে নিয়ে আসেন যৎসামান্য খাবার। তা পেতেই গোটা নগর জুড়েই রাস্তার দুধারে অপেক্ষারত হাজারো অভুক্ত মানুষ। বসে আছি, কয় কিছু দেয় নাকি, কিছু পাইছি না, গরিব মানুষ, ঘর ভাড়া খাওয়া বয়ে রইলাম, আল্লাহর রহমত। শুধু সরকারি সাহায্যই নয়, মহামারীকালীন দুস্থদের সাহায্যে জেগে উঠুক সামর্থ্যবানরা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সংকটে থাকেন তবে তিনি 333 নম্বরে কল দিলেই তার বাসায় খাবার পৌঁছে যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, গত বছরের তুলনায় মজুদ কম থাকলেও ভারত থেকে 5 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। বোরো ধান কেনা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এদিকে ত্রাণ সচিব জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 574 কোটি 9,27,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেখানে 10 কেজি চাল থাকবে, 1 কেজি লবণ, 1 কেজি ডাল, 1 লিটার তেল এবং 4 কেজি আলু, এর সাথে যে সিজনাল যে শাকসবজি সেটা থাকবে, সেটা প্যাকেট করে আমরা প্রায় 1 কোটি 25 লক্ষ পরিবারকে আমরা এটা বিতরণ করব। করোনার কারণে চাকরিচ্যুত 2000 সাংবাদিককে 10,000 টাকা করে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৈঠক শেষে তিনি আরও জানান, চলতি অর্থ বছরে আরও 200 সাংবাদিককে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে। 2014 সালে সংসদে আইন পাশ করে গঠন করা হয় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল এবং সাংবাদিকদের প্রতি বছর সহায়তা দেওয়া হচ্ছে। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপাতত 2000 সাংবাদিককে 2 কোটি টাকা আমরা প্রতিজনকে 10,000 টাকা করে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি ট্রাস্টি বোর্ডের সভায়। এছাড়া এই অর্থ বছরে আরও প্রায় 2 শতাধিক সাংবাদিককে কাউকে 50,000, কাউকে 1 লক্ষ, কাউকে 2 লক্ষ, এভাবে আমরা কল্যাণ ট্রাস্ট থেকে অসুস্থ সাংবাদিকদেরকে আমরা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই অনেককে দেওয়া হয়েছে, 40 জনের মতো দেওয়া হয়েছে, বাকি 160 জন তাদেরকে আমরা খুব সহসা এই সহায়তা দিব। গণগ্রেফতার নয়, হেফাজতের যেসব নেতাকর্মী জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত ছিল শুধু তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে তেজগাঁও জোনের পুলিশের ডিসি হারুনুর রশিদ জানিয়েছেন, হেফাজত নেতা মামুনুল হকের সাথে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুধু অক্সিজেন না, খাদ্যেরও ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন হেফাজত ইসলামীর নেতাদের গ্রেপ্তার বিষয়ে। হেফাজত ইসলামী অরাজনৈতিক সংগঠন হয়েও রাজনৈতিক কর্মসূচি কেন দিয়েছে তা কারো কাছে বোধগম্য নয়। হেফাজত হলো একটা অরাজনৈতিক সংস্থা, তারপরে তারা রাজনীতিতে আসে কেন সেটা আমার জানা নেই। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এই আন্দোলনে, এই ভাঙচুরে, এই অগ্নিসংযোগে, এই হত্যায় যারাই সম্পৃক্ত হয়েছেন, যাদের প্রমাণ পাবো, আমরা আন্দাজে কাউকে ধরছি না, এই তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি। আমরা তাদের ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। এদিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথে হেফাজত ইসলামী নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান তেজগাঁও জোনের পুলিশের উপকমিশনার। তার সাথে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠীর সরাসরি জড়িত এবং সেটা লিয়াজু মেনটেন করতেন তার আপন ভগ্নিপতি নিয়ামতুল্লাহ, এবং সে যে পাকিস্তান গিয়ে সে যে ৪৫ দিন অবস্থান করেছে এবং ৪৫ দিন থেকে ওইখানের একটা রাজনীতি দলেরকে মডেল এনেই সে বাংলাদেশে যে এই যে সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। রাজধানীর মাতুয়াইলে ভেজাল পানীয় সহ কনজিউমার প্রোডাক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানা সিলগালা করা হয়েছে। এখানে টেক্সটাইল কারখানার রং, ফ্লেভার ও জেনথন দিয়ে কোমল পানীয় সহ ১০২টি ভেজাল পণ্য তৈরি করা হতো। মান ও অনুমোদনহীন এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসকেলিটনের রিপোর্ট। রাজধানীর মাতুয়াল পূর্ব গোবিন্দপুরে এই ভবনে শাওন কনজিউমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠান মানুষের জীবন নিয়ে খেলছে। র্যাবের অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বিএসটির অনুমোদন ছাড়াই ট্যাং, গ্লুকোজ সহ ১০২টি পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। পণ্যের নেই কোনো গুণগত মান। এগুলো তো আমি বলতে পারবো না, সম্ভব না, আমি তো বলতে পারবো না। আমি কাজ করি, ২.৫ মাস হয়েছে আনছি, এগুলো চিনি না। টেক্সটাইল কারখানার রং, নোংরা পরিবেশ, নেই কোনো কেমিস্ট। ২-৩টা আইটেমে বিএসটি পাই নাই। আর কিছু ওই যে মানে আমাদের যে কাঁচামালটা কিনি সেখানে হয়তো দেখা গেলো ওইটার ভিতরে ডেট, এক্সপায়ার ডেটটা নাই। হ্যাঁ, সেইগুলোতে ভুল ত্রুটি ধরছে আর কি। এটা দেখে কি মনে হয়? অরেঞ্জের কালার। বাথরুমের ভেতরে দেখা যায় ব্যবহার করা হচ্ছে নোংরা পানি। বেশিরভাগ কাঁচামাল অনুমোদনহীন, নেই উৎপাদনের তারিখ। নিজেদের পণ্যের খালি বোতল নোংরা পানি দিয়ে পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম কথা বলেন রং ও পণ্য নিয়ে। আপনার দেখেন তো কমপক্ষে ১৫ প্রকারের হবে আপনার ফ্লেভার, নাম ঠিকানাবিহীন। মালিক কি নিজে বলতে পারেন এগুলো কি ফ্লেভার, নিজেও জানেন। এখানে নাই কোনো কেমিস্ট না কোনো টেকনোলজিস্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যা কোনো ধরনের এখানে মানে আপনার এই অনুমোদন এবং কার কি বিধিমালা, এখানে তারা কোনো তোয়াক্কা করে না। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান শেষে বলেন অনিয়ম ও জালজালিয়াতের কারণে জরিমানা করা হয়েছে শাওন কনজিউমার প্রোডাক্টকে। অর্থাৎ সামগ্রিকভাবে ওনার নানানবিধ আর কি লুফলস আমরা পেয়েছি। এবং আরও বড় জিনিস হলো দেখেন এটা প্যাকেট কিন্তু বেশ আগে করা হয়েছে, বাট দেখেন এখানে কিন্তু কোনো তারিখ পড়ে নাই। তারিখটা উনি যেটা বললেন যে যখন ডেলিভারি হয় তখন ফেলান, বাট এটা কিন্তু সম্পূর্ণ ভোক্তার সাথে প্রচারণা। শাওন কনজিউমার প্রতারণার শেষ কোথায়? কাপড়ের রং মিশিয়ে ট্যাং এবং অরেঞ্জ তৈরি করে আসছিল দীর্ঘদিন থেকে। প্রায় ১০০-র উপরে পণ্য তৈরি করে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আর এই রঙগুলো মানুষের দেহে মারাত্মক ক্ষতি করে। এসকেলিটন, মাইটিভি, মাতুয়াইল, ঢাকা। লকডাউন কিছুটা শিথিল করায় রাজধানীর টিকাটুলি এলাকায় ইফতার বাজারে ক্রেতা সমাগম বেড়েছে। ঐতিহ্যবাহী ইফতার কিনছেন তারা। বিক্রি বাড়লেও অতীতের মতো নয় বলে জানান বিক্রেতারা। মাস্ক পরলেও সামাজিক দূরত্বের ব্যাপারে উদাসীন সবাই। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহারি রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বেচাকেনা করছেন টিকাটুলি এলাকার দোকানদাররা। লকডাউন শিথিল করে মার্কেট, শপিং মল খোলায় রমজানের দ্বাদশ দিনে বেড়েছে ক্রেতা সমাগম।
কিনছেন নানা ধরনের বৈচিত্র্য ও স্বাদের ইফতার সামগ্রী। এখানে যেমন বিভিন্ন রকমের ইফতার পাওয়া যায়, যার জন্য আমরা এখানে ইফতারি কেনার জন্য এদের মান ভালো। বিক্রি বাড়লেও তা অতীতের মতো নয় বললেন বিক্রেতারা। ম্যাক্সিমাম লোকই আসতেছে আপনার স্বাস্থ্যবিধি মেনেই, দোকানপাট বন্ধ, মার্কেট বন্ধ, আগে তো অনেক সেল কম। সেল তেমন বেশি না, ভালো না, সেল খারাপে এখন, কাস্টমার অনেক কম। স্বাস্থ্যবিধি মানলেও সামাজিক দূরত্ব মানছেন না কেউ। স্বাস্থ্যবিধি সবাই মেনেই কেনাকাটা করতেছে, সবাই দূরত্বটা মেনটেন করতে পারতেছে না। আগে যখন এসেছি তখন এর থেকেও অনেক ভিড় ছিল, তো ওই তুলনায় মোটামুটি মানুষ কম। SM খুরশিদ আলম, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনার মৃত্যু 11,000 ছাড়ালো। কাল থেকে টিকার প্রথম ডোজ বন্ধ, চলবে দ্বিতীয় ডোজ। 14 দিনের জন্য ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ। অস্তিত্ব সংকটে সর্বাত্মক লকডাউন, ঢাকামুখী জনস্রোত, ফেরিঘাটে ভিড়, খুলেছে মার্কেট, শপিং মল, ক্রেতার ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা ও লকডাউনে বিপর্যস্ত নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ 333 নম্বরে কল দিলেই পৌঁছে যাবে খাদ্য সামগ্রী, জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। হেফাজতের জ্বালাও পোড়াওয়ে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামুনুলের সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। ইরাকের বাগদাদে কোভিড-19 হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে 82 জনের মৃত্যু, রোগীদের অন্যত্র হস্তান্তর, তদন্তের নির্দেশ দেশটির প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ক্যান্ডি টেস্ট ড্র, বৃষ্টির কারণে পঞ্চম দিনের শেষ সেশন হয়নি। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা ও twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।